নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প টোপ। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের গল্প টোপ। সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। খুলে দেখি একজোড়া জুতো। না, শত্রুপক্ষের কাজ নয়। একজোড়া পুরনো ছেঁড়া জুতো পাঠিয়ে আমার সঙ্গে রসিকতার চেষ্টা করেনি কেউ। চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার চটি। নতুন চটি দেখলে চোখ জুড়িয়ে যায়। পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুর মতো। ইচ্ছে করে বিছানায় শুয়ে রাখি। কিন্তু জুতো জোড়া পাঠালো কে? কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো আমার মনে পড়ছে না। আর বন্ধুদের তো সবকটাকে চিনি। বিনামূল্যে এমন এক জোড়া জুতো পাঠানোর মতো দরাজ মেজাজ এবং ট্যাগ কারো কাছে আছে বলে তো জানি না। তাহলে ব্যাপারটা কি? খুব আশ্চর্য হব কিনা ভাবছি, এমন সময় একখানা সবুজ রঙের কার্ড চোখে পড়ল। উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজা বাহাদুর N.R. চৌধুরী, রাম গঙ্গা এস্টেট। আর তখনই মনে পড়ে গেল প্রায় 8 মাস আগেকার এক আরণ্যক ইতিহাস, এক বিচিত্র শিকার কাহিনী। রাজা বাহাদুরের সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে। সূত্রগুলো এলোমেলো যতদূর মনে হয়। আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত। তারই যোগাযোগে রাজা বাহাদুরের এক জন্মবাসরে আমি একটা কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম। ঈশ্বরগুপ্তের অনুপ্রাস চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম তার দুটো লাইন এইরকম: ত্রিভুবন প্রভাকর ওহে প্রভাকর, গুণবান মহিয়ান হে রাজেন্দ্র বর, ভূতলে অতুল কীর্তি রামচন্দ্র সম, অরাতি দমন ওহে তুমি নিরুপম। কাব্যচর্যার ফললাভ হলো একবারে নগদ নগদ। পড়েছি আকবরের সভাসদ আব্দুল রহিম খান খানান হিন্দি কবি বঙ্গের 4 লাইন কবিতা শুনে 4 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন। দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান অরাতি দমন মহারাজ এখনো বজায় রেখেছেন। আমার মতো দিনাতি দিনের ওপরেও রাজদৃষ্টি পড়ল। তিনি আমাকে ডেকে পাঠালেন। তাই চা খাওয়াতে লাগলেন। তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাত ঘড়ি উপহার দিয়ে বসলেন। একসময় সেই থেকে রাজা বাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি। নিছক কবিতা মেলাবার জন্য বিশেষণগুলো ব্যবহার করেছিলাম। এখন সেগুলোকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি। রাজা বাহাদুরকে আমি শ্রদ্ধা করি, আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক। আমার বন্ধুরা বলে মো সাহেব, কিন্তু আমি জানি ওটা নিছক গায়ের জ্বালা। আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা, তা আমি পরোয়া করি না। নৌকা বাঁধতে হলে বড় গাছ দেখেই বাঁধাই ভালো। অন্তত ছোটখাটো ঝড়ঝাপটার আঘাতে সম্পূর্ণ নিরাপদ। তাই মাস 8 আগে রাজা বাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানালেন, তখন তখন তা আমি ঠেলতে পারলাম না। কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল। তাছাড়া গোড়া সৈন্যদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে আমার স্পষ্ট ধারণাই নেই। সেদিক থেকে মনের ভেতরের গভীরে একটা নিবিড় প্রলোভন ছিল। জঙ্গলের ভেতর ছোট একটা রেল লাইনে আরো ছোট একটা স্টেশনে গাড়ি থামলো। নামবার সঙ্গে সঙ্গে সোনালি তকমা আটা ঝকঝকে পোশাক পরা আরদালি এসে সেলাম দিল আমাকে। সালাম হুজুর। স্টেশনের বাইরে মেটে রাস্তায় গিয়ে দেখি মস্ত একখানা গাড়ি, যার পুরো নাম রোলস রয়েস, সংক্ষেপে যাকে বলে রোজ। তার রোজই বটে। মাটিতে চললো না রাজহাঁসের মতো হাওয়ায় ভেসে চললো, সেটা ঠিক ঠাউর করতে পারলাম না। চামড়ার খটখটে গদি নয়, লাল মখমলের কুশানে হেলান দিতে সংকোচ হয়, পাছে মাথার সস্তা নারকেল তেলে দাগ ধরে যায়।
আর বসবার সঙ্গে সঙ্গেই মনে হয় সমস্ত পৃথিবীটা নিচের মাটির ঢেলার মতো গুড়িয়ে যাক, আমি এখানে সুখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি। হাঁসের মতো ভেসে চলল রোজ। মেয়েটি রাস্তায় চলছে, অথচ এতটুকু ঝাঁকুনি নেই। ইচ্ছে হলো একবার ঘাড় বার করে দেখি গাড়িটা ঠিক মাটি দিয়ে চলছে না দুহাত ওপর দিয়ে উড়ে চলছে ওর চাকাগুলো। পথের দুধারে তখন নতুন একটা জগতের ছবি, সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তর চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র, দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা। ক্রমশ চা বাগান শেষ হয়ে এলো। পথের দুপাশে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন। একজন আর্দালি জানালো, হুজুর, ফরেস্ট এসে পড়েছে। ফরেস্ট? হ্যাঁ, ফরেস্টই বটে। পথের ওপর থেকে সূর্যের আলো সরে গেছে, এখন শুধু শান্ত আর বিষণ্ণ ছায়া। রাত্রির শিশির এখনো ভিজিয়ে রেখেছে পথটাকে। রোজের নিঃশব্দ চাকার নিচে মরমর করে সাড়া তুলেছে শুকনো শালের পাতা। বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে। উড়ে আসছে কোথা থেকে চকিতের জন্য ময়ূরের তীক্ষ্ণ চিৎকার। দুপাশে নিবিড় শালের বন, কোথাও কোথাও ভেতর থেকে খানিকটা দৃষ্টি চলে, কখনো বা বুনো ঝোপে আচ্ছন্ন। মাঝে মাঝে এক টুকরো কাঠের গায়ে 1935, 1940। মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না, তাকে বাড়াতেও চায়। এইসব প্লটে বিভিন্ন সময় নতুন করে শালের চারা রোপণ করা হয়েছে, তারই নির্দেশ। বনের রূপ দেখতে দেখতে চলেছি। মাঝে মাঝে ভয় যে করছিল না এমন নয়। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, আর তাক বুঝে যদি লাফ মারে একটা বুনো জানোয়ার, তাহলে তাহলে পকেটের ফাউন্টেন পেনটা ছাড়া আত্মরক্ষার কোনো অস্ত্রই আমার সঙ্গে নেই। চেষ্টায় আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, আরে, এখানে বাঘ আছে? ওরা অনুকম্পার হাসি হাসলো। হ্যাঁ হজুর, হ্যাঁ হজুর। ভালুক? রাজা রাজরা সহবত, কাজে যতটুকু জিজ্ঞাসা করব ঠিক ততটুকুই উত্তর। ওরা বলল, হ্যাঁ হজুর। অজগর সাপ? জি মালিক। প্রশ্ন করার উৎসাহ ওই পর্যন্ত এসে থেমে গেল আমার। যেরকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে, তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হচ্ছে না। যতদূর মনে হচ্ছিল গেরিলা, হিপোপটেমাস, ভ্যাম্পায়ার কোনো কিছুই বাকি নেই। এখানে জুলু কিংবা ফিলিপিনেরা বিষাক্ত বুমেরা বাগিয়ে আছে কিনা, এবং মানুষ পেলে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কিনা, এই জাতীয় এক কুটিল জিজ্ঞাসাও আমার মনে জেগে উঠেছে ততক্ষণে। কিন্তু নিজেকে সামলে নিলাম। খানিকটা আসতে গাড়িটা ঘস ঘস করে ব্রেক কষলো, আর একটা প্রায় আর্তনাদ করে বলে উঠলাম, কি রে, বাঘ নাকি? আর দালিরা মুচকি হাসলো। না হুজুর, এসে পড়েছি। ভালো করে তাকিয়ে দেখি, হ্যাঁ, সত্যিই তো এসে পড়েছি, সন্দেহ নেই। পথের বাঁদিকে ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি, সেখানে কাঠের তৈরি বাংলো প্যাটার্নের একখানা দুতলা বাড়ি। এই নিবিড় জঙ্গলের ভেতর যেন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে দু তিনজন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড়খাই কাটা। লোকগুলো ধরাধরি করে মস্ত এক ফালি কাঠ খাত্তার ওপর সাঁকোর মতো বিছিয়ে দিল। তারই ওপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজা বাহাদুর N.R. চৌধুরীর হান্টিং বাংলোর সামনে। আরে আরে, কি সৌভাগ্য! রাজা বাহাদুর স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায়। একগাল হেসে বললেন, আসুন আসুন, আসুন আসুন, আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি। শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল। মুখে কথা জোগালো না, শুধু বেকবের মতো কৃতার্থের হাসি হাসলাম একগাল। রাজা বাহাদুর বললেন, এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারিনি। বড় আনন্দ হলো। চলুন চলুন, ওপরে চলুন।
এত গুণ না থাকলে কি আর রাজা হয়? একেই বলে রাজোচিত বিনয়। রাজা বাহাদুর বললেন, "আহ, আগে স্নান করে রিফ্রেশড হয়ে আসুন। টি ইজ গেটিং রেডি বয়। সাহেবকে গোসলখানা মেলে যাও।" 40 বছরের দাড়িওয়ালা বয়, নিঃসন্দেহে বাঙালি, তবু হিন্দি করে হুকুমটা দিলেন রাজা বাহাদুর, কারণ ওটাই রাজকীয় দস্তুর। বয় আমাকে গোসলখানায় নিয়ে গেল। আশ্চর্য, এই জঙ্গলের ভেতর এত নিখুঁত আয়োজন! এমন একটা বাথরুম আমি জীবনে স্নান করিনি। ব্র্যাকেটে 3-4খানা সদ্য পাট ভাঙা নতুন তোয়ালে, 3টে দামি সোপ কেসে 3 রকমের নতুন সাবান, র্যাকে দামি দামি তেল, লাইম জুস, অতিকায় বাড়তবে, তার উপর ঝাঁঝরি, নিচে টিউবওয়েল দিয়ে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা। একবারে রাজকীয় কারবার। কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয়? স্নান হয়ে গেল। ব্র্যাকেটে ধোপ দুরস্ত করা ফরাসডাঙ্গার ধুতি, সিল্কের লুঙ্গি, আদির পাজামার দামের দিক থেকে পাজামাটাই সস্তা মনে হলো, তাই পরে নিলাম। বয় বাইরে দাঁড়িয়ে ছিল। নিয়ে গেল ড্রেসিং রুমে। ঘর ঝরা আয়না, পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস, আর কিছু বাকি নেই এখানে। ড্রেসিং রুম থেকে বেরোতে সোজা ডাক পড়ল রাজা বাহাদুরের লাউঞ্জে। রাজা বাহাদুর একটা চেয়ারে চিত হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছিলেন। বললেন, "আসুন আসুন, চা তৈরি।" চায়ের বর্ণনা না করাই ভালো। চা, কফি, কোকো, ওভালটিন, রুটি, মাখন, পনির, চর্বিতে জমাট ঠান্ডা মাংস, কলা থেকে আরম্ভ করে পিচ, প্রায় 10 রকমের ফল। সেই গন্ধবাদম থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি। রাজা বাহাদুর কখনো এক টুকরো রুটি খেলেন, কখনো একটু ফল, অর্থাৎ কিছুই খেলেন না, পরপর কাপ 3 চা ছাড়া। তারপর আরেকটা চুরুট ধরিয়ে বললেন, "একবার জানলা দিয়ে চেয়ে দেখুন।" দেখলাম প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে আর দেখিনি। ঠিক জানলার নিচে মাটিটা খাড়া 300-400 ফুট নেমে গেছে। বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসে শূন্যতার ওপর। তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা যত দূর দেখা যায়। বিস্তীর্ণ অরণ্যে চলছে প্রসারিত হয়ে তার সীমান্তের নীল পাহাড়ের প্রহরা। আমার মুখ দিয়ে বেরোলো, "চমৎকার।" রায় বাহাদুর বললেন, রাইট। আপনারা কবি মানুষ, আপনাদের তো ভালোই লাগবে। আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই, কিন্তু নিজের যে কিন্তু নিজের যে কিন্তু নিচের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওটি বড় সুবিধের জায়গা নয়। টেরাইয়ের ওয়ান অফ দ্য ফিয়াসেস্ট ফরেস্ট, একেবারে প্রাগৈতিহাসিক হিংস্রতার রাজত্ব। আমি সবাই জঙ্গলটার দিকে তাকালাম। ওয়ান অফ দ্য ফিয়াসেস্ট, কিন্তু ভয় পাওয়ার মতো তো কিছুই দেখতে পাচ্ছি না। 400 ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবিচ্ছিন্ন বেটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে। নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতার মতো, আশ্চর্য সবুজ, আশ্চর্য সুন্দর। অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি। পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা। মনে হয় উপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গম্ভীর অরণ্য যেন আদর করে বুকে টেনে নেবে রাশি রাশি পাতার একটা নরম বিছানার ওপরে। অথচ আমি বললাম, "ওখানেই শিকার করবেন নাকি?" "ভেবেছেন নামবো কি করে? দেখছেন না পেছনে 400 ফুট খাড়া পাহাড়। আজ পর্যন্ত কোনো শিকারীর বন্দুক গিয়ে পৌঁছায়নি। তবে হ্যাঁ, ঠিক শিকার করি না বটে, কিন্তু মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে।" "হ্যাঁ, মাছ ধরেন?" আমি হাঁ করে রইলাম। "মাছ ধরেন কিরকম? ওই নদী থেকে নাকি?" সেটা ক্রমশ প্রকাশ্য, দরকার হলে দেখতে পাবেন।" রাজা বাহাদুর রহস্যময় ভাবে বললেন, মুখ টিপে হাসলেন। "আপাতত শিকারের আয়োজন করা যাক, কিছু না জুটলে মাছের চেষ্টা করাই যাবে। তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না। আর তাতে
অনেক হাঙ্গামা। কিছু বুঝতে পারলাম না। রায়বাহাদুর জবাব দিলেন না, শুধু হাসলেন। তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে বললেন, আপনি রাইফেল ছুটতে জানেন। বুঝলাম কথাটা চাপা দিতে চাইছেন। সঙ্গে সঙ্গে জিহ্বাকে দমন করে ফেললাম। এরপরে আর কিছু জিজ্ঞাসা করা সঙ্গত হবে না, শোভনও নয়। সেটা কোর্ট ম্যানারের বিরোধী। রাজা বাহাদুর আমাকে বললেন, রাইফেল ছুটতে পারেন? বললাম, ছেলেবেলায় এয়ার গান ছুঁড়েছি। রাজা বাহাদুর হেসে উঠলেন, তা বটে, আপনারা কবি মানুষ, ওসব অস্ত্রে শস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না। আমি অবশ্য 12 বছর বয়সে রাইফেল হাতে তুলে নিয়েছিলাম। আপনি চেষ্টা করে দেখুন না, এমন কিছু শক্ত ব্যাপার নয়। উঠে দাঁড়ালেন রাজা বাহাদুর, ঘরের একদিকে এগিয়ে গেলেন। তাকে অনুসরণ করে আমি দেখলাম এই শুধু লাউঞ্জ নয়, রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার। খাবার টেবিলে নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি, নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল। চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র, গোটা চারেক রাইফেল, ছোট বড় নানা রকমের চেহারা। একটা হুকের সঙ্গে খাপে আটা একজোড়া রিভলভার ঝুলছে, তারই পাশে ঝুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তরোয়াল। সূর্যের আলোর মতো তার নিষ্কলঙ্ক রং, মোটা চামড়ার বেল্টে পিছনের পেতলের কার্তুজ রাইফেলের, রিভলভারের। জরিদার খাপে খানতিনেক নেপালি ভোজালি, আর দেওয়ালের গায়ে হরিণের মাথা, ভালুকের মুখ, নানা রকমের চামড়া, বাঘের, সাপের, হরিণের, গোসাপের। একটা টেবিলে অতিকায় হাতির মাথা, দুটো বড় বড় দাঁত এগিয়ে আসছে সামনের দিকে। বুঝলাম এটা রাজা বাহাদুরের বীর কীর্তির নিদর্শন। ছোট একটা রাইফেল তুলে নিয়ে রাজা বাহাদুর বললেন, এইটা লাইট জিনিস, তবে ভালো রিপিটার। অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়েল করতে পারবেন। আমার কাছে অবশ্য সবই সমান, লাইট রিপিটারও যা, হাউস রিটারও তাই, কামানও তাই। তবুও সৌজন্য রক্ষার জন্য বলতে হলো, বাহ, তবে তবে তো চমৎকার জিনিস। রাজা বাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তাহলে চেষ্টা করুন, লোড করাই আছে, ছুড়ুন ওই জানলা দিয়ে। আমি সভয়ে 3 পা পিছিয়ে গেলাম। জীবনে বেকুবি অনেক করেছি, কিন্তু তার পরিমাণটা আর বাড়াতে প্রস্তুত নই। যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম। পড়ে গিয়ে পা ভেঙে নাকি 1 মাস তাকে বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নিজেকে যতদূর জানি আমার ফাড়া শুধু পা ভাঙার ওপর দিয়ে কাটবে বলে মনে হয় না। বললাম, এখন ওটা থাক, পরে না হয় হবে। রাজা বাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন, বললেন, এখন ভয় পাচ্ছেন, কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না। হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি। ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য রাস্কেল অফ অফ হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল। মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো। অ্যান্ড অ্যান্ড রাইভাল। মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। রাজা বাহাদুরের দুচোখে বন্য হিংসা। রাইফেলটা এমন শক্ত মুঠিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করার জন্য তৈরি হচ্ছেন তিনি। উত্তেজনার ঝোঁকে আমাকেই যদি লক্ষ্য ভেদ করে বসেন, তাহলে আতঙ্কের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি। কিন্তু ততক্ষণে মেঘ কেটে গেছে। রাজা রাজরার মেজাজ। রাজা বাহাদুর হাসলেন, ওয়েল, পরে আপনাকে তালিম দেওয়া যাবে। সবই তো রয়েছে। যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন। চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক। লেটস হ্যাভ সাম এনার্জি। প্রাতরাশের প্রায় বিন্দ পর্বত উদরস্বাদ করা হয়েছে। আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত। কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দায় পা বাড়িয়েছেন।
সুতরাং আমাকেও পিছু নিতে হলো। বাইরের বারান্দায় বেতের চেয়ার, বেতের টেবিল। এখানে ঢোকার পরে এমন সব বিচিত্র রকমের আসনে বসেছি যে আমি প্রায় নার্ভাস হয়ে উঠেছি। তবু যেন বেতের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল। অন্তত এটা চেনা জিনিস। আর বসার সঙ্গে সঙ্গে বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কি। বেয়ারা তৈরি ছিল, ট্রেতে করে একটা ফেনিল গ্লাস সামনে এনে রাখলো। অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে। রায়বাহাদুর স্মিত হেসে বললেন, চলবে? সবিনয় জানালাম, না। তবে বিয়ার আনবে? একেবারে মেয়েদের ড্রিঙ্ক, নেশা হবে না। না থাক, কোনোদিন অভ্যাস নেই। হুম হুম গুড কন্ডাক্টের প্রাইজ পাওয়া ছেলে। রাজা বাহাদুরের সুরে অনুকম্পার আভাস। আমি কিন্তু 14 বছর বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরি। রাজা রাজরার ব্যাপার, সবই অলৌকিক। জন্মাবার সঙ্গে সঙ্গে কেউটের বাচ্চা, সুতরাং মন্তব্য অনাবশ্যক। ট্রে বারবার যাতায়াত করতে লাগলো। রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হয়ে এলো ক্রমশ। ফর্সা মুখ গোলাপি রং ধরল। হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আচ্ছা, বলতে পারেন আপনি আপনি রাজা নন কেন? আপনি রাজা নন কেন? এইরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বের করে থাকা ছাড়া গত্যন্তর নেই। আমি তাই করলাম। হুম বলতে পারলেন না? না। আপনি মানুষ মারতে পারেন? এইরকম। এ আবার কিরকম কথা? আমার আতঙ্ক জাগলো। না। তাহলে বলতেও পারবেন না। ইউ আর অ্যাবসলিউটলি হোপলেস। উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর। বলে গেলেন, আই পিটি ইউ, আই পিটি ইউ। বুঝলাম নেশাটা চড়েছে। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম সেখানেই। খানিক পরে ঘরের ভেতর নাক ডাকার শব্দ। তাকিয়ে দেখি লাউঞ্জের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর। মুখের কাছে কতগুলো মাছি ভন ভন করছে। সেই রাতেই শিকারের প্রথম অভিজ্ঞতা। জঙ্গলের ভেতর বসে আছি মোটরে। তীব্র দুটো হেডলাইটের আলো পড়ছে সামনের সংকীর্ণ পথে আর দুধারের শাল বনে। ওই আলোর রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটাই যেন প্রেতপুরী। জমাট অন্ধকারে রাত্রির তমসায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে। চারিদিকে অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে। এখানে হাতির পাল ঘুরছে দূরের কোনো পাহাড়ের পাথর গড়িয়ে। ঝোপের ভেতর অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায়। আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকীর্ণ হয়ে আছে হরিণের পাল। আর কোনো একটা খাদের ভেতর জল জল করছে ক্ষুধার্ত বাঘের চোখ। কালো রাত্রিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন। রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি মোটরের মধ্যে। কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে আশ্চর্য স্তব্ধতায়। শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে অল্প বাতাস দিচ্ছে, শালের পাতায় উঠছে এক একটা মৃদু মর্মর। আর কখনো ডাকছে বন মুরগি, ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর। মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিত কোনো মুহূর্তের প্রতীক্ষা করে আছে। আমরা আরো প্রতীক্ষা করে আছি। আমরাও প্রতীক্ষা করে আছি
মোটরের মধ্যে নিঃসার হয়ে বসে আছি আমরা, একটাও কথা বলার উপায় নেই। রাইফেলের নল ইঞ্জিনের ওপর বাড়িয়ে দিয়ে শিকারী বাঘের মতো তাকিয়ে আছেন রাজা বাহাদুর। চোখ দুটো উগ্র প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোক রেখাটার দিকে। একটা জানোয়ার ওই রেখাটা পেরোয়ার দুঃসাহস করলেই রাইফেল গর্জন করে উঠবে। কিন্তু জঙ্গলের সেই আশ্চর্য স্তব্ধতা, অরণ্য যেন আজ রাতে বিশ্রাম করছে একটি রাতের জন্য। ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতরে। ঝোপের আড়ালে কেটে চলেছে মন্থর সময়। রাজা বাহাদুর হাতের রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে। রাত 1:30 পেরিয়ে গেছে। ক্রমশ উসকুস করছেন উৎকীর্ণ রায় বাহাদুর। হোপলেস, ওজন পাওয়া যাবে না। বহুদূর থেকে একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ। হাতির ডাকা, ময়ূরের পাখা ঝাপটানিতে এর ফাঁকে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। রাত্রি ঘোষণা করে গেল শিয়ালের দল। কিন্তু কোথায় বাঘ, কোথায় ভাল্লুক? অন্ধকার বনের মধ্যে দ্রুত কতগুলো ছুটন্ত খুঁড়ের আওয়াজ পালিয়ে গেল। একপাল হরিণ, কিন্তু কোনো ছায়া পড়ছে না আলোকবৃত্তের ওপর। মশার কামড় যেন অসহ্য হয়ে পড়েছে। বৃথাই গেল রাতটা। রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল। ডেভিল লাক। সিটের পাশ থেকে একটা ফ্লাক্স তুলে ঘট ঘট করে ঢাললেন গলাতে। ছড়িয়ে পড়ল হুইস্কির কটু গন্ধ। থ্যাঙ্কস। রায় বাহাদুর হঠাৎ নড়ে বসলেন সচকিত হয়ে। নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে। শিকার এসে পড়েছে। আমিও দেখলাম বহু দূর থেকে আলোর রেখাটার ভেতরে কি একটা জানোয়ার দাঁড়িয়ে আছে স্থির হয়ে। এমন একটা জোরালো আলো চোখে পড়াতে কেমন যেন দিশেহারা হয়ে গেছে। তাকিয়ে আছে ওই দিকেই। দুটো জোনাকির বিন্দুর মতো চিকচিক করছে তার চোখ। রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজা বাহাদুর, কিন্তু পর মুহূর্তেই চাপা উত্তেজনায় গলায় বললেন, থাক, ওদিকে ছুঁচোই মারব। দম করে রাইফেল গর্জন করে উঠল। কানে তালা ধরে গেল আমার। বারুদের গন্ধে বিস্বাদ হয়ে গেল নাসারন্ধ। অব্যর্থ লক্ষ্য রাজা বাহাদুরের। পড়েছে জানোয়ারটা। ড্রাইভার বলল, তুলে আনবো হুজুর। বিকৃত মুখে রাজ বাহাদুর বললেন, কি হবে, গাড়ি ঘোড়াও। রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত 3টে। গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে। একটা ম্যানিলার চুরুট ধরিয়ে রাজা বাহাদুর আবার বললেন, ব্যাম। কিন্তু কি আশ্চর্য জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে। দিনের বেলা অনেক চেষ্টা, কিন্তু দুটো একটা বনমুরগি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। এমনকি একটা হরিণ পর্যন্ত নয়। নাইট শুটিংয়েও সেই অবস্থা। পরপর 3 রাত্রি জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো, কিন্তু নগদ লাভ যা ঘটলো তা অমানসিক মশার কামড়। জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে, কিন্তু মশাগুলো চিনতে পারা গেল। এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে এতদিন আমার ধারণাই ছিল না। তবে মশার কামড়ের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধমাদন উজাড় করে। সত্যি বলতে কি, স্বীকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দুমাত্র ক্ষোভ ছিল না আমার। জঙ্গলের ভেতরে এমন রাজসুই যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে। জীবনে এমন দামি খাবার কোনোদিন মুখে তুলিনি। এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো। এত পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি। নিবিড় জঙ্গলের নৈপথ্যে গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি। শিকার না হলেও কণামাত্র ক্ষতি নেই আমার। প্রত্যেক দিনই লাউঞ্জে চা খেতে খেতে 400 ফুট নিচের ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ে সকালের আলোয় উদ্ভাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে অপরূপ প্রসন্নতায়। ওয়ান অফ দ্য ফিয়ারেস্ট ফরেস্ট। বিশ্বাস হয় না। তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসে আবার আকার অবয়বহীন পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে, চক্র দিচ্ছে পাখির দল।
ওখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে জানলার ঠিক নিচে ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটার নীলিমোজ্জ্বল রেখা, দু একটা নুড়ি ঝিকমিক করছে মণিখণ্ডের মতো, বেশ লাগে। তারপরেই চমক ভাঙে আমার। তাকিয়ে দেখি ঠোঁটের কোণে ম্যানিলা চুরুট পুড়ছে, অস্থির চঞ্চল পায়ে রাজা বাহাদুর ঘরের ভেতর পায়চারি করছেন। চোখে মুখে একটা চাপা আক্রোশ, ঠোঁট দুটোয় নিষ্ঠুর কঠিনতা। কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তি ভরে নামিয়ে রাখেন, কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপর পলাটা পরীক্ষা করেন এবং সেটার ধার আবার কখনো বা জানলার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে। আজ 3 দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু স্বীকার করতে পারেননি। ক্ষোভে তার দাঁতগুলো কড়মড় করতে থাকেন। তারপরেই বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায় বারান্দার বাইরে। হাঁকবেন, ব্যাগ। কিন্তু পরের পয়সায় রাজভোগ খেয়ে আর রাজোচিত বিলাস করে বেশি দিন কাটানো আমার সম্ভব নয়। আর সম্ভব নয় আমার পক্ষে। রাজা বাহাদুরের অনুগ্রহ একটা দামি জিনিস বটে, কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে, একটা দায়িত্ব আছে। সুতরাং চতুর্থ দিন সকালে কথাটা আমাকে পারতে হলো। বললাম, এবার আমায় বিদায় দিন তাহলে। রাজা বাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন। তেমনি অসুস্থ আর রক্তাভ চোখে আমার দিকে তাকালেন, বললেন, আপনি যেতে চান? হ্যাঁ, কাজকর্ম রয়েছে। কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না। সে না হয় আরেকবার হবে। চাপা ঠোঁটের ভেতর এক গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর, আপনি হয়তো ভেবেছেন এই রাইফেলগুলো, দেওয়ালের এই শিকারের নমুনা, এগুলো সব ফার্স। আমি স্বতন্ত্র হয়ে বললাম, না না, তা কেন ভাবতে যাব? শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার। অদৃষ্টকেও বদলানো চলে। রাজা বাহাদুর উঠে পড়লেন, আমার সঙ্গে আসুন। দুজনে বেরিয়ে গেলাম। রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছন দিকটাতে, ঠিক যেখানে 400 ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে। এখানে আসতে আরেকটা নতুন জিনিস চোখে পড়ল। দেখি কাঠের একটা রেলিং দেওয়া সাঁকোর মতো জিনিস সেই সীমাহীন শূন্যতার উপরে প্রায় 15-16 হাত প্রসারিত হয়ে আছে। তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা, তাদের সঙ্গে দুজোড়া মোটা কাছি জড়ানো। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। আসুন। রাজা বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার উপরে গিয়ে দাঁড়ালেন। আমিও গিয়ে দাঁড়ালাম তার ঠিক পেছনে পেছনে, এবং একটা আশ্চর্য বন্দোবস্ত। ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা, নুড়ি মেশানো সংকীর্ণ বালু তট তার দুপাশে, তাছাড়া জঙ্গল আর জঙ্গল। নিচে তাকাতে আমার মাথা ঘুরে উঠল। রাজা বাহাদুর বললেন, জানেন এসব কি? না। আমার মাছ ধরার বন্দোবস্ত। এর কাজ খুব গোপনে। না, হাঙ্গামা আছে। এর কাজ খুব গোপনে, নানা হাঙ্গামা আছে, কিন্তু অব্যর্থ। ঠিক বুঝতে পারছি না। আজ রাতেই বুঝতে পারবেন। শিকারে দেখাতে আপনাকে ডেকে এনেছি। নতুন একটা শিকার দেখাবো, কিন্তু কোনোদিন এর কোনো কথা কারো কাছে প্রকাশ করতে পারবেন না। কিছু না বুঝেই মাথা নাড়লাম, না। তাহলে আজ রাতটা অবধি থাকুন, কাল সকালে আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগোলেন। কাল সকালের পর এমনিতেই আপনারা এখানে থাকা চলবে না। একটা কাঠের সাঁকো, দুটো কপি কলের মতো জিনিস, মাছ ধরার ব্যবস্থা কাউকে বলা যাবে না, এবং কাল সকালেই চলে যেতে হবে। সবটা মিলিয়ে যেন রহস্যের খাসমহল একবারে আমার কেমন যেন এলোমেলো করে দিতে লাগলো সমস্ত। কিন্তু ভালো করে জিজ্ঞেস করতে পারলাম না। রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন যেন অস্বস্তি লাগে আমার, অনধিকার চর্চা মনে হয়। বাংলোর সামনে 3-4টে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে।
হিন্দুস্তানি কিপারটার বেওয়ারিশ সম্পত্তি। কিপারটাকে সকালে রাজা বাহাদুর শহরে পাঠিয়েছেন কিছু দরকারি জিনিসপত্র কিনে আনতে। সে ফিরবে কাল। ভারী বিশ্বাসী আর অনুগত লোক। মাতৃহীন ছেলে মেয়েগুলো সারাদিন হুটোপাটি করে ডাক বাংলোর সামনে। রাজা বাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের। দোতলার জানলা দিয়ে পয়সা, রুটি কিংবা বিস্কুট ছুঁড়ে দেন। নিচেরও ওগুলো কুকুরের মতো লোফালুফি করে। রাজা বাহাদুর তাকিয়ে তাকিয়ে সকৌতুকে দেখেন। আজও ছেলে মেয়েগুলো হুল্লোড় করে তার চারপাশে এসে ঘিরে দাঁড়ালো। বললে, সালাম হুজুর। রাজা বাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভিতর। হরির লুটের মতো কাড়াকাড়ি পড়ে গেল। বেশ ছেলে মেয়েগুলো, 2 থেকে 8 বছর পর্যন্ত বয়স। আমার ভারী ভালো লাগে ওদের। আরণ্যক জগতের শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত প্রকৃতির ভেতর থেকে প্রাণ আহরণ করে যেন বড় হয়ে উঠছে। সন্ধ্যায় ডিনার টেবিলে বসে আমি বললাম, অত আজ রাতে মাছ ধরবার কথা আছে আপনার? চোখের কোণা দিয়ে আমার দিকে তাকালেন রাজা বাহাদুর। লক্ষ্য করেছি আজ সমস্ত দিন বড় বেশি মদ খাচ্ছেন আর ক্রমাগত চুরুট টেনে চলেছেন। ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। ভেতর ভেতরে কিছু একটা ঘটে চলেছে তার। রাজা বাহাদুর সংক্ষেপে বললেন, আমি সংকোচে জিজ্ঞাসা করলাম, কখন হবে? এক মুখ ম্যানিলা চুরুটের ধোঁয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন, সময় হলে ডেকে পাঠাবো। এখন আপনি শুয়ে পড়ুন, স্বচ্ছন্দে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারবেন। কথাটা, শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো শোনালো। বুঝলাম আমি বেশিক্ষণ আর তার সঙ্গে কথা বলি এ তিনি চান না। তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথি পরায়ণ গৃহস্থের অনুনয় নয়, রাজার নির্দেশ, এবং সে নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো। কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছে না। মাথার ভিতর আবর্তিত হচ্ছে অসংলগ্ন চিন্তা। মাছ ধরা, কাঠের সাঁকো, কপিকল, অত্যন্ত গোপনীয় অতল রহস্য। তারপর এপাশ ওপাশ করতে করতে কখন যেন চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেও টের পাইনি। মুখের ওপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি থরফর করে উঠলাম। রাত তখন কটা ঠিক জানি না। আরণ্যক পরিবেশের নির্জনতা, বাইরে তীক্ষ্ণ ঝিঝির ডাক। আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার। সে হাতের স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল আমার। রাজা বাহাদুর বললেন, সময় হয়েছে, চলুন চলুন চলুন। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, ঠোঁটে আঙুল দিলেন রাজা বাহাদুর। কোনো কথা নয়, আসুন। এই গভীর রাতে এমনি নিঃশব্দে আহ্বান। সবটা মিলিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন। কেমন একটা অস্বস্তি, একটা অনিশ্চিত ভয়ে গা ছমছম করতে লাগলো আমার। মন্ত্রমুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছন পেছন বেরিয়ে এলাম। হান্টিং বাংলোটা অন্ধকার। একটা মৃত্যুর শীতলতা ঢেকে রেখেছে তাকে একটানা ঝিঝির ডাকে। চারিদিকে অরণ্যের কান্নার শব্দের মতো পত্র মর্মর। গভীর রাত্রির জঙ্গলের মধ্যে মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করছিল, আজও ভয় করছে। কিন্তু এই ভয়ের চেহারা আলাদা, আর এর মধ্যে কি যেন একটা মিশে আছে, ঠিক বুঝতে পারছি না। অথচ পাও সরতে চাইছে না আমার। মুখের ওপরে একটা টর্চের আলো। রাজা বাহাদুরের হাতের স্পর্শটা বরফের মতো ঠান্ডা। ঠোঁটে আঙুল দিয়ে নীরবতার সেই দুর্বোধ্য কুটিল সংকেত। টর্চের আলোয় পথ দেখিয়ে রাজা বাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে এলেন। দেখি তার উপর শিকারের আয়োজন, 2খানা চেয়ার পাতা, 2টো তৈরি রাইফেল, 2জন বেয়ারা একটা কপিকলের চাকা ঘুরিয়ে কি একটা জিনিস নামিয়ে দিচ্ছে নিচের দিকে। এক মুহূর্তের জন্য রাজা বাহাদুর তার 9 সেলের হান্টিং টর্চটা নিচের দিকে ফ্ল্যাশ করলেন। প্রায় 250 ফুট নিচে সাদা পুটলির মতো কি একটা জিনিস কপিকলের দড়ির সঙ্গে নেমে যাচ্ছে দ্রুত বেগে। আমি বললাম, ওটা কি রাজা বাহাদুর? মাছের
কিন্তু এখনো বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। একটু পরে বুঝবেন, এমন চুপ করুন, চুপ। একবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে। মুখ দিয়ে ভক ভক করে হুইস্কির তীব্র গন্ধ বেরোচ্ছে। রাজা বাহাদুর প্রকৃতিস্থ নেই। আর কিছুই বুঝতে পারছি না। আমি, আমার মাথার ভেতর সব যেন গন্ডগোল হয়ে গেছে। একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো রাজা বাহাদুরের পাশের চেয়ারটায় আসন নিলাম আমি। ওদিকে ঘন কালো বনান্তের উপরে ভাঙা চাঁদ দেখা দিল। তার খানিকটা ম্লান আলো এসে পড়ল 400 ফুট নিচের নদীর জলে। তার ছড়ানো মণিখণ্ডের মতো নুড়িগুলোর ওপরে আবছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকুলের দড়ি। কপিকলের দড়ির সঙ্গে বাঁধা সাদা পুটলিটা অল্প অল্প নড়ছে বালির ওপর। এক হাতে রাজা বাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন, আর এক হাতে মাঝে মাঝে আলো ফেলছেন নিচের পুটলির দিকে। চোখে তো আলো ফেলায় যতটুকু মনে হচ্ছে পুটলিটা যেন জীবন্ত, অথচ কি জিনিস কিছু বুঝতে পারছি না। এ নাকি মাছের টোপ, কিন্তু কি মাছ, কিসের টোপ, এ কিসের টোপ? আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা। মুহূর্ত কাটছে, মিনিট কাটছে, ঘন্টা কাটছে। রাজা বাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে। দিগন্ত প্রসার হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জ্যোৎস্নায় দেখাচ্ছে তরঙ্গিত একটা সমুদ্রের মতো। নিচের নদীটা ঝকঝক করছে যেন একখানা খাপ খোলা তলোয়ার। অবাক বিস্ময়ে আমি বসে আছি। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, টোপ ফেলে মাছ ধরছেন রাজা বাহাদুর। অথচ সব ধোয়াটে লাগছে। আমার কান পেতে শুনছি ঝিঝির ডাক, দূরে হাতির গর্জন, শালপাতার মর্মর। এই প্রতীক্ষার তত্ত্ব আমার কাছে দুর্বোধ্য। শুধু হুইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ এসে লাগছে আমার নাকে। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, রেডিয়াম ডায়ালের ঘড়ির কাঁটা ঘুরে চলছে। ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম, ক্রমশ যেন ঘুম এলো আমার। তারপরে হঠাৎ একটা কানের কাছে শব্দ, তারপরেই হঠাৎ কানের কাছে বিকট শব্দে রাইফেল সাড়া দিয়ে উঠল। 400 ফুট নিচ থেকে ওপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে এলো প্রচন্ড বাঘের গর্জন। আমার চেয়ারটা শুধু, আমি কেঁপে উঠলাম। টর্চের আলোটা টর্চের আলোটা সোজা গিয়ে পড়েছে নুড়ি ছড়ানো বালির ডাঙাটার উপরে। পরিষ্কার দেখতে পেলাম ডোরা কাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুটলিটার উপরে একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে। সাপের মতো ল্যাজ আছড়াচ্ছে অন্তিম আক্ষেপে। ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায়। এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কাও করতে পারিনি। রায়বাহাদুর সোৎসাহে বললেন, ফতে। এতক্ষণে মাছ ধরার ব্যাপারটা বুঝতে পেরেছি। সোৎ সাহেব বললাম, হ্যাঁ মাছ তো ধরলেন, ডাঙায় তুলবেন কেমন করে? ওই যে কপিকল দিয়ে, এই জন্যই তো ওগুলোর ব্যবস্থা। ব্যাপারটা যেমন বিচিত্র তেমনি উপভোগ্য। আমি রাজা বাহাদুরকে অভিনন্দন করতে যাব, এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি। নির্ভুল অথচ ক্ষীণ। কিসের শব্দ? 400 ফুট নিচ থেকে এই শব্দটা আসছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই। মুখের বাঁধন খুলে গেছে, কিন্তু বড় দেরিতে। আমার বুকের রক্ত হিম হয়ে গেল, মাথার চুল খাড়া হয়ে উঠল। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, রাজা বাহাদুর! কিসের কিসের টোপ আপনার? কি দিয়ে মাছ ধরলেন? চুপ চুপ, একদম চুপ। একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর। তারপরেই আমার চারিদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। রাজা বাহাদুর জাপটে না ধরলে 400 ফুট নিচেই আমি পড়ে যেতাম হয়তো। কিপারের একটা বেওয়ারিশ ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে তা অস্বাভাবিক নয়, তাতে কারো ক্ষতি নেই। কিন্তু প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজা বাহাদুর, লোককে ডেকে দেখানোর মতো। তাই 8 মাস পরে এই চমৎকার চটি জোড়া উপহার এসেছে। 8 মাস আগেকার সেই রাত্রি এখন
স্বপ্ন হয়ে যাওয়াই ভালো। কিন্তু এই চটি জোড়া অতি মনোরম বাস্তব। পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম, যেমন নরম তেমনি আরাম। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।